শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা বলরাম বসু পর্ব ৩। সাধনকালে ঠাকুর এক সময় জগদম্বার নিকট প্রার্থনা করিয়া বলেন, মা, আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। জগদম্বা তাহাকে দেখাইয়া দেন তাহা রসদ বা খাদ্যাদি যোগাইবার নিমিত্ত ৪ জন রসদদার প্রেরিত হইয়াছে। বলরামবাবুকে ঠাকুর তাহার রসদদার দিকের অন্যতম বলিয়া কখনো নির্দেশ করিয়াছেন এ কথা মনে হয় না, কিন্তু তাহার যেরূপ সেবা অধিকার দেখিয়াছি তা আমাদের নিকট অদ্ভুত বলিয়া বোধ হয়, এবং তাহা মথুরবাবু ভিন্ন অপর রসদদার দিগের সেবা অধিকার অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে। বলরামবাবু যেদিন হইতে দক্ষিণেশ্বরে গিয়াছেন সেই দিন হইতে ঠাকুরের অদর্শন দিন পর্যন্ত ঠাকুরের নিজের যাহা কিছু আহার্যের প্রয়োজন হইত প্রায় সে সমস্তই যোগাইতেন। চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি, ভার্মিসেলি, টেপিওকা ইত্যাদি। প্রথম রসদদার মথুরানাথ শ্রীরামকৃষ্ণদেবের কলিকাতায় প্রথম শুভাগমন হইতে সাধনাবস্থা শেষ হইয়া কিছুকাল পর্যন্ত 14 বৎসর তাহার সেবায় নিযুক্ত ছিলেন। দ্বিতীয় 1.5 জনের ভিতর শম্ভুবাবু মথুরবাবুর শরীরত্যাগের কিছু পর হইতে কেশব প্রমুখ কলিকাতায় ভক্ত সকলের ঠাকুরের নিকট যাইবার কিছু পূর্ব পর্যন্ত বাঁচিয়া থাকিয়া ঠাকুরের সেবা করিয়াছিলেন, এবং অর্ধ রসদদার সুরেশবাবু শ্রীরামকৃষ্ণের অদর্শনের 6-7 বৎসর পূর্ব হইতে 4-5 বৎসর পর পর্যন্ত জীবিত থাকিয়া ও তাহার তদীয় সন্ন্যাসী ভক্তদিগের সেবা ও তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। আমাদের প্রসঙ্গোক্ত বলরামবাবু যে আমেরিকাবাসিনী মহিলা মিসেস সারা সিবুল শ্রী বিবেকানন্দ স্বামীজিকে বেলুড় মঠ স্থাপনে বিশেষ সহায়তা করেন, তাহারাই কি এই 1.5 জন? শ্রীরামকৃষ্ণদেবও বিবেকানন্দ স্বামীজির অদর্শনে এই কথা এখন আর কে মীমাংসা করিবে? বলরামবাবুর দক্ষিণেশ্বরে যাওয়া পর্যন্ত প্রতি বৎসর রথের সময় ঠাকুরকে বাটিতে লইয়া আসেন। বাগবাজার রামকান্ত বসু স্ট্রিটে তাহার বাটি, অথবা তাহার ভ্রাতা কটকের প্রসিদ্ধ উকিল রায় হরিবল্লভ বসু বাহাদুরের বাটি। বলরামবাবু তাহার ভ্রাতার বাটিতেই থাকিতেন, বাটির নম্বর 57। এই 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিট বাটিতে ঠাকুরের যে কতবার শুভাগমন হইয়াছে তাহা বলা যায় না। কত লোকই যেখানে ঠাকুরকে দর্শন করিয়া ধন্য হইয়াছে তাহার ইয়ত্তা কে করিবে? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর তখনও কখনো কখনো মা কালীর কেল্লা বলিয়া নির্দেশ করিতেন। কলিকাতায় বসুপাড়ার এক বাটিকে তাহার দ্বিতীয় কেল্লা বলিয়া নির্দেশ করিলে অত্যুক্তি হইবে না। ঠাকুর বলিতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। কর্তা গিন্নি হইতে বাটির ছোট ছোট মেয়েগুলি পর্যন্ত সকলেই ঠাকুরের ভক্ত। ভগবানের নাম না করিয়া জল গ্রহণ করে না, এবং পূজা পাঠ, সাধুসেবা, সৎ বিষয়ে দান প্রভৃতিতে সকলেই সমান অনুরাগ। পূর্বেই বলিয়াছি এ বাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল, কাজেই রথের সময় রথ টানা হইত, কিন্তু সকলেই ভক্তির ব্যাপার, বাহিরের আড়ম্বর কিছুই নয়। বাড়ি সাজানো, বাদ্য ভাণ্ড, বাজে লোকের হুড়োহুড়ি, গোলমাল, দৌড়াদৌড়ি এসবের কিছুই নাই। ছোট একখানি রথ বাহির বাটির দোতলায় চক মিলান বারান্দায় চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া টানা হইত। একদল কীর্তন আসিত, এগুলো তাহারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত, আর ঠাকুর ও তার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন। এইরূপে কয়েক ঘণ্টা কীর্তনের পর শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ দেওয়া হইত, এবং ঠাকুরের সেবা হইলে ভক্তেরা সকলে প্রসাদ পাইতেন। তারপর অনেক রাত্রে এই আনন্দের হাট ভাঙিত, এবং ভক্তেরা 2-4 জন ব্যতীত যে যার বাটিতে চলিয়া যাইতেন। পরিচয়ের প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলরামের একদিনের মিলনে যে চিত্র কথামৃতকার অঙ্কিত করিয়াছেন, উহা যেরূপ চিত্তাকর্ষক, বলরামের আচরণ তদ্রূপ মনোমুগ্ধকর। ওই একটি ঘটনাতেই যেন
পাই বলরামের চরিত্রের অনুপম অবদ্ধনা। 1882 আগস্ট মাস। বিদ্যাসাগর ভবনে দীর্ঘ সময় ভগবত প্রসঙ্গে কাটাইয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গমনের জন্য ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্ত হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, তখনও চাঁদ ওঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। ফটকের কাছে পৌঁছিলে সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শস্ত্রধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখদিকের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা চাদর নাই। পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন মাত্র মাটিতে উষ্ণীর সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। তিনি উঠিলে ঠাকুর বললেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আগে সকলে আপনার কথা শুনেছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগলেন। অতঃপর ঠাকুর মিষ্টভাবে নিরভিমান ও অনুগত ভক্তকে বিদায় দিয়া গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে চলিলেন।